আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের জুলজি অর্থাৎ দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে আসলাম। আমরা আজকে শিখব হলো অ্যালভিলাসের গঠন, অ্যালভিলাস কীভাবে অঙ্কন করতে হয় এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ। দেখো, অ্যালভিলাস আমরা জানি যে অ্যালভিলাস হলো ফুসফুসের গাঠনিক এবং কার্যকারী একক। তোমাদের আমি গতদিন একটা চিত্র দেখাইছিলাম, এই যে দেখো, এই চিত্রটা আমি দেখাইছিলাম। তাহলে এই যে বুদবুদ সদৃশ যে বায়ুথলি, এগুলাই হলো অ্যালভিলাস। আমি অ্যালভিলাসের ডেফিনেশনে তোমাদের বলেছিলাম যে অ্যালভিলাস হলো ফুসফুসের গাঠনিক এবং কার্যকারী একক, যা দেখতে আঙ্গুরের থোকার মতো অতি ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ বায়ুথলি, যার মধ্যে দিয়ে গ্যাসীয় বিনিময় হয়, অর্থাৎ আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড কী করি, ত্যাগ করি, তাকে অ্যালভিলাস বলা হয়। দেখো, আমাদের অ্যালভিলাসের গঠন শিখতে হবে। আমাদের ফুসফুস কোটি কোটি অ্যালভিলাস নিয়ে গঠিত, কিন্তু আমরা যদি একটা অ্যালভিলাসের গঠন শিখতে পারি, এখানে কি কি কোষ আছে এবং এটা কিভাবে গঠিত হয়, তাহলে আমাদের সকল অ্যালভিলাসের গঠন হয়ে যাবে। তাহলে তোমরা আমার সাথে সাথে একটা চিত্র অঙ্কন করো, ইনশাল্লাহ অ্যালভিলাসের গঠন আমাদের পড়া হয়ে যাবে। দেখো, প্রথমে এই যে এমন একটা শেপ দাও, ঠিক আছে? এরপরে দেখো, এই জায়গাটাতে এই যে দেখো, এই জায়গাটাতে আলাদা একটা কোষ হবে, একটু জিগজ্যাগ আকৃতির, এটা একটু মাথায় রাখবা। এখন দেখো, আমরা জানি যে একটা কোষ যদি বলতে হয় তার মধ্যে নিউক্লিয়াস থাকতে হবে, তার মধ্যে নিউক্লিয়াস থাকতে হবে। তাহলে দেখো, এখানে একটা নিউক্লিয়াস দিয়েছি, এখানে একটা নিউক্লিয়াস দিয়েছি, এখানে একটা নিউক্লিয়াস দিয়েছি, এখানে একটা নিউক্লিয়াস দিয়েছি, ঠিক আছে? এর পরের অংশ দেখো, এইটাকে দুইটা অংশে বিভক্ত করলাম। এই যে দেখো, মোটামুটি দেখো অ্যালভিলাসের একটা শেপ চলে আসছে, ক্লিয়ার? এবং এর মধ্যে একটা কোষ আছে। আমি তোমাদের সব কিছু বলবো, আমি যেভাবে অঙ্কন করতেছি তোমরা এভাবে অঙ্কন করো, তাইলে হবে, ঠিক আছে? এবং এই অ্যালভিলাসের পাশে থাকে হলো রক্তনালী, পাশে থাকে হলো রক্তনালী, এই যে। এবং এর মধ্যে কিছু তন্তু থাকে যেগুলোকে বলা হয় কলাজেন তন্তু, এই যে দেখো, অ্যালভিলাসের গঠনের এইটাই হলো মেন চিত্র। এই চিত্র দিয়ে আমাদের সব কিছু শিখতে হবে। আমাদের চিত্র অঙ্কন করা হয়েছে, দেখো, এই যে অ্যালভিলাস, তাহলে অ্যালভিলাসের মধ্যে কি কি উপাদান আছে, কোন কোন কোষ দ্বারা অ্যালভিলাস গঠিত, যেমন দেখো, এক নম্বরে এই যে দেখো, এই যে থলির আবরণের সাথে যে কোষগুলো আছে, এই কোষগুলোর নাম হলো স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। এটার নাম হলো স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ, স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ।
স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ যেটা, এটা দেখো তুমি যে এই অ্যালভিলাসের আবরণের সাথে যুক্ত আছে, তাই না? বলো, মনে রাখবা এপিথেলিয়াল মানেই হলো আবরণী কোষ, ঠিক আছে তো? এবং তোমরা মাছের আইস দেখেছো, মাছের আইস যেমন আবরণের সাথে সংযুক্ত হয়ে থাকে, এটা কি আবরণের সাথে সংযুক্ত হয়েছে না? এই জন্য এটা দেখতে হলো আইস আকৃতির। কেমন? আইস আকৃতির কোষ, আইস আকৃতির কোষ। এবং এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের কাজই হলো গ্যাসীয় বিনিময় ঘটায়, অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ কোন কোষের মাধ্যমে হয়? স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের মাধ্যমে হয়। ক্লিয়ার পর্যন্ত? দেখো তাহলে এটার কাজ কি? গ্যাসীয় গ্যাসীয় বিনিময় করা, বিনিময় করা। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ কার মাধ্যমে হয়? স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের মাধ্যমে হয়। ক্লিয়ার পর্যন্ত? এইবার দেখো এই আবরণের পাশে আরেকটা কোষ আছে, দেখতে পারছো? অনেকটা জিগজ্যাগ আকৃতির। এটার নাম হলো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। কি বললাম? এটার নাম হলো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ, ক্ষরণকারী কোষ। এটার আর একটা সহজ নাম আছে সেপ্টাল কোষ। আর একটা নাম কি? সেপ্টাল কোষ। এটার নাম হলো সেপ্টাল কোষ, সেপ্টাল কোষ। দেখো সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ অথবা সেপ্টাল কোষের কাজ হলো এখান থেকে কিছু উপাদান খরিত হয়, এখান থেকে কিছু উপাদান খরিত হয়। তোমরা জানো যে যৌগিক লিপিড মোট 4 প্রকার: ফসফোলিপিড, সালফোলিপিড, গ্লাইকোলিপিড, আর একটা হলো লিপোপ্রোটিন। আর একটা কি? লিপোপ্রোটিন। দেখো এই সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষের কাজ হলো ফসফোলিপিড ক্ষরণ করে। কি ক্ষরণ করে এখান থেকে? ফসফোলিপিড। খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো ফসফোলিপিড, ফসফোলিপিড, ফসফোলিপিড জাতীয় রাসায়নিক উপাদান ক্ষরণ করে। ক্লিয়ার? তাহলে ফসফোলিপিড জাতীয় রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান। তোমরা ডিটারজেন্ট দেখেছো না? ডিটারজেন্ট দেখেছো না? ডিটারজেন্ট যদি তুমি পানিতে গোলাও, ওখানে কি বুদের সৃষ্টি হয় না? বুদবুদের সৃষ্টি হয় না? দেখো তা এই ফসফোলিপিডটা ডিটারজেন্টের অনুরূপ। কেমন? ডিটারজেন্টের অনুরূপ। একটু লেখো এর বৈশিষ্ট্যটা কেমন? ডিটারজেন্টের অনুরূপ, অনুরূপ। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হলো মানব ভ্রূণে। তোমরা জানো যে মানব ভ্রূণে সর্বপ্রথম হৃদস্পন্দন শুরু হয় 4 সপ্তাহতে। কয় সপ্তাহ? 4 সপ্তাহতে হৃদস্পন্দন শুরু হয়ে যায়। আর এই সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ থেকে এই যে ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড জাতীয় রাসায়নিক উপাদান ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহতে। কত সপ্তাহ থেকে? সুন্দর করে লেখো। তাহলে এটা খরিত হয় কত সপ্তাহতে? 23 সপ্তাহ হতে। 23 সপ্তাহ হতে সর্বপ্রথম 23 সপ্তাহ হতে এটি খরিত হয়। ক্লিয়ার? 23 সপ্তাহ হতে এটা খরিত হয়। তাহলে তোমরা আমাকে বলো তো 23 সপ্তাহ বয়সের আগে
এই অ্যালভেলাসগুলো কি ফুলে ছিল নাকি চুপসে ছিল? চুপসে ছিল। ক্লিয়ার পর্যন্ত? দেখো, এই সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষের কাজ হলো ফসফোলিপিড জাতীয় রাসায়নিক উপাদান ক্ষরণ করে এবং অ্যালভেলাসকে কখনো চুপসে যাইতে দেয় না। ক্লিয়ার পর্যন্ত? দেখো, কত সপ্তাহ থেকে ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ। এই জন্য মানব ভ্রূণকে 23 সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। কি কারণে বলো তো? কারণ 23 সপ্তাহের আগে তার সমস্ত অ্যালভেলাস কি থাকে? চুপসে থাকে। এই জন্য এটাকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। যদি কোনো কারণে এই মানব ভ্রূণের ডেলিভারি হয়ে যায়, বুঝতে পারছো? ডেলিভারি যদি হয়েও যায়, সে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী নয়। অর্থাৎ 23 সপ্তাহের বয়সের আগে যদি কেউ জন্মগ্রহণ করে, সে নিশ্চিত মারা যাবে। আর 23 সপ্তাহের পরে যদি জন্মগ্রহণ করে, তাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে বাঁচানো সম্ভব। ক্লিয়ার পর্যন্ত? ঠিক আছে। দেখো, এরপরে দেখো, এই যে মাঝখানে একটা কোষ দিয়েছি, দেখছো? এই কোষটার নাম হলো ম্যাক্রোফেজ কোষ। নাম কি? ম্যাক্রোফেজ কোষ। তোমরা জানো যে শ্বেত রক্তকণিকা দুই ধরনের, একটা হলো অ্যাগ্রানিউলোসাইট আর একটা কি? গ্রানিউলোসাইট। অর্থাৎ অদানাদার আর একটা কি? দানাদার। তোমরা জানো যে অদানাদার কোষ হলো মোট দুই প্রকার, একটা মোনোসাইট আর একটা কি? লিম্ফোসাইট। শোনো, মোনোসাইট যখন আকৃতিতে বড় হয় এবং জীবাণু ভক্ষণের উপযোগী হয়, তখন সেটাকে বলা হয় ম্যাক্রোফেজ কোষ। কি কোষ বলা হয়? তাকে কি কোষ বলা হয়? ম্যাক্রোফেজ কোষ বলা হয়। ক্লিয়ার? দেখো, আল্লাহ তাআলা আমাদের সকল অঙ্গে, প্রায় সকল অঙ্গেই এই ম্যাক্রোফেজ কোষ দিয়েছে। কি কারণে? যদি কোনোভাবে যদি আমরা আক্রান্ত হই জীবাণু দ্বারা, সেই জীবাণুকে ধ্বংস করার কাজ কে করে? ম্যাক্রোফেজ কোষ। ম্যাক্রোফেজ কোষ এখন কার মধ্যে আছে? অ্যালভেলাসের মধ্যে। এই অ্যালভেলাসের মধ্যে থাকে বলে এই ম্যাক্রোফেজ কোষটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোষ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোষ। তাহলে এটার কাজটা কি? কাজ কি? যদি অ্যালভেলাসের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে, জীবাণুকে কি করে? জীবাণু ধ্বংস করে। আর তোমরা জানো যে কোন প্রক্রিয়ায় করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু কি করে? ধ্বংস করে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবার? ঠিক আছে তো? দেখো, এছাড়া এই অ্যালভেলাসের চতুর্পাশে থাকে হলো রক্তকণিকা। কি থাকে? রক্তকণিকা। অর্থাৎ এর পাশে রক্তনালী থাকে, আর রক্তনালীর মধ্যে কি থাকে? রক্তকণিকা থাকে। এবং এর চতুর্পাশে দেখো, আমি হলুদ কালারের যে ফোঁটা ফোঁটা দিয়েছি, এগুলো মূলত কলাজেন তন্তু। কি তন্তুগুলো? কলাজেন তন্তু। তাহলে এগুলোর নাম একটু মনে রাখিও, কলাজেন তন্তু। এটাই হলো অ্যালভেলাসের গঠন। আমি দেখো আর একবার বললে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আশা করি। প্রথম যে কথাটা, অ্যালভেলাস কাকে বলে? অ্যালভেলাস হলো ফুসফুসের গাঠনিক ও কার্যকারী একক। অতি ক্ষুদ্র আকৃতির, আঙ্গুরের থোকার মতো দেখতে, বুদবুদ সদৃশ বায়ুথলি, যার মধ্যে দিয়ে কী হয়? গ্যাসীয় বিনিময় হয়, তাকে বলা হয় অ্যালভেলাস। তাহলে আমাদের ফুসফুস কোটি কোটি অ্যালভেলাস নিয়ে গঠিত। ক্লিয়ার? এবং এই অ্যালভেলাসের গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যালভেলাস মোট কতটি কোষ নিয়ে গঠিত? 3 ধরনের কোষ নিয়ে। কত? 3 ধরনের। অ্যালভেলাসের আবরণের সাথে যে কোষগুলো আছে, এগুলোর নাম কি? স্কোমাস এপিথেলিয়াল কোষ। দেখতে আইস আকৃতি, যার মধ্যে দিয়ে গ্যাসীয় বিনিময় হয়। এরপরে আরেকটা আছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ অথবা সেপ্টাল কোষ। এর কাজ হলো ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড জাতীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে।
বা নিঃসরণ করে। এবং এই ফসফোলিপিডের কাজ হলো অ্যালভিলাসকে কখনো চুপসে যাইতে দেয় না। কত সপ্তাহ থেকে ক্ষরণটা শুরু হয়? 23 সপ্তাহ হতে। এই জন্য মানব ভ্রূণকে 23 সপ্তাহের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। এবং অ্যালভিলাসের মধ্যে যে ম্যাক্রোফেজ কোষ থাকে তাকে বলা হয় অ্যালভিলার ম্যাক্রোফেজ কোষ। এবং এই অ্যালভিলার ম্যাক্রোফেজ কোষের কাজই হলো যদি আমাদের ফুসফুসের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করে তা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে কী করে? ভক্ষণ করে। আর এই অ্যালভিলাসের চতুর্পাশে থাকে রক্ত নালিকা এবং কলাজেন তন্তু থাকে। এটা তোমাদের পরীক্ষায় 3 মার্কের জন্য আসবে, খুব ভালোভাবে শিখতে হবে এটা। তাহলে এখন হেডিং দাও শ্বসন। শ্বসন দেখো, শ্বসন 2 প্রকার। একটা হলো বহিঃশ্বসন। একটা কি? বহিঃশ্বসন। আর একটা হলো অন্তঃশ্বসন। শোনো, বহিঃশ্বসন আবার 2 প্রকার। একটা হলো প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। একটা হলো প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। প্রশ্বাস মানে হলো অক্সিজেন গ্রহণ করা। কি বলেছি? তাহলে প্রশ্বাস মানে কি? অক্সিজেন গ্রহণ করা। তোমরা জানো যে যখন কেউ মারা যায় বলে না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তাহলে সে আসলে কি ত্যাগ করছে জানো? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার পরে অক্সিজেন গ্রহণের তার আর কোনো সুযোগ ছিল না। তাহলে নিঃশ্বাস মানে কি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। ঠিক আছে? শোনো, এই বহিঃশ্বসনের ক্ষেত্রে তোমাকে আরও 2টা পয়েন্ট মনে রাখতে হবে। এই বহিঃশ্বসন সম্পূর্ণ করার সময় এটিপি ও এনজাইমের প্রয়োজন হয় না। এনজাইমের প্রয়োজন হয় না, মনে থাকবে? এটিপি ও এনজাইমের প্রয়োজন হয় না। এবার দেখো অন্তঃশ্বসন এর ফলেই মূলত শক্তি উৎপন্ন হয়। তোমরা জানো যে এই বিক্রিয়াটা C6H12O6 অক্সিজেন দ্বারা ভাঙে, তাই না? বলো, অক্সিজেন দ্বারা ভাঙে। এই অক্সিজেন দ্বারা ভাঙে এবং উৎপন্ন হয় হলো 36 অণু এটিপি, পানি আর একটা কি বলো? কার্বন ডাই অক্সাইড। আর এই বিক্রিয়ার সময় শক্তি উৎপন্ন হয় এবং কি কি প্রয়োজন হয়? এটিপি ও এনজাইমের প্রয়োজন হয়। এনজাইমের প্রয়োজন হয়। এটিপি ও এনজাইমের প্রয়োজন হয়। আমার কথা কি বুঝাইতে পারছি? শোনো, তাহলে বহিঃশ্বসন কত প্রকার? 2 প্রকার। প্রশ্বাস আর একটা কি? নিঃশ্বাস। প্রশ্বাস মানে কি? অক্সিজেন গ্রহণ। আর নিঃশ্বাস মানে কি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। দেখো, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? আমাদের মেন অঙ্গ কোনটি? ফুসফুস। কিন্তু ফুসফুস ছাড়াও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রহণ এবং ত্যাগে কিছু পেশি সাহায্য করে। আর এগুলোকে বলা হয় শ্বাসপেশি। কি বলা হয়? তাহলে তোমরা একটু ছোট করে হেডিং দাও, শ্বাসপেশি। তাহলে শ্বাসপেশির ডেফিনেশনটাও একটু লিখবা। শ্বাসপেশি লেখো সুন্দর করে। যে পেশিগুলো অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগে সাহায্য করে সে পেশিগুলোকে বলা হয় শ্বাসপেশি। অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগে সাহায্য করে শ্বাসপেশি। শোনো, এই যে শ্বাসপেশি এটি 2 ধরনের হয়ে থাকে। 2 ধরনের হয়ে থাকে। এক নম্বরে ডায়াফ্রাম
পেশি, আর একটা হলো ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। তাহলে শ্বাসপেশি কত ধরনের? দুই ধরনের। একটা কি বলতো? ডায়াফ্রাম পেশি। আর একটা কি? শোনো, এই ডায়াফ্রাম পেশির আর একটা নাম আছে মধ্যস্থতা পেশি। কি বললাম? তাহলে এটার আর একটা নাম হলো মধ্যস্থতা পেশি। আমি তোমাদের দুটো চিত্র দেখাই, তাহলে তোমাদের এই পেশি সম্পর্কে আর কোনো কথা থাকবে না ইনশাল্লাহ। দেখো, এই যে দেখো মধ্যস্থতা বা ডায়াফ্রাম পেশি। এই যে আমাদের এই যে উপরের যে অংশ এটা বক্ষ গহ্বর, আর নিচের অংশে তোমরা জানো নিচের আমাদের মানে উদর গহ্বর, মানে উদর গহ্বরের সামনে কোনো প্রকার অস্থি থাকে না। দেখো বক্ষ গহ্বরের সামনে যে অস্থিগুলো থাকে এগুলোর নাম হলো, মেডিকেলের ভাষায় বলা হয় রিপস, আর বাংলায় বলা হয় পাঁজর বা পরশুকা। কি বলা হয়? পরশুকা। দেখো এই পাঁজর বা পরশুকার সংখ্যা মোট 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া। দেখো এই বক্ষ গহ্বরে থাকে হলো হৃৎপিণ্ড এবং ফুসফুস, তারপরে এই পেশিটা থাকে। আর উদর গহ্বরে থাকে হলো আমাদের পাকস্থলী, লিভার, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অগ্নাশয়, ঠিক আছে তো, এবং কিডনি, এগুলো থাকে। তা এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বর পৃথককারী যে পেশি সেটাকেই বলা হয় ডায়াফ্রাম অথবা কি মধ্যস্থতা পেশি। তাহলে একটু ডায়াফ্রামের ডেফিনেশন লেখো। হ্যাঁ, তাহলে বক্ষ গহ্বর ও উদর গহ্বর, বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে যে পেশি অবস্থান করে তাকে বলা হয় ডায়াফ্রাম পেশি বা মধ্যস্থতা পেশি। বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝের পেশিটাকে কি বলা হয়? ডায়াফ্রাম পেশি। এই পেশি মনে রাখবা যে এই পেশিও আমাদের কি কাজ করে? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগে সাহায্য করে। আর একটা ছোটো করে একটা ইনফরমেশন লিখে রাখো, যদি কখনো কোশ্চেন আসে তাহলে এটা দিতে পারে, তাকে এটা একটু পরে বলি। দেখো তাহলে মধ্যস্থতা চলে গেল। এর পরে দেখো এই যে দেখো আমি কতটা বলেছি, পাঁজর আছে আমাদের 12 জোড়া। কত জোড়া? মোট 24টি। দেখো এই পাঁজরের মাঝে যে পেশিগুলো আছে, অর্থাৎ এই রিপসের মাঝে যে পেশিগুলো আছে এগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে পাঁজরগুলোর মাঝে যে পেশিগুলো থাকে তাকে কি বলা হয়? ইন্টারকোস্টাল পেশি। তাহলে একটু ডেফিনেশন লেখো, পরশুকার মাঝে যে পেশি শ্বসনে সাহায্য করে তাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তাহলে শ্বাসপেশি কত ধরনের? দুই ধরনের। কি কি? ডায়াফ্রাম আর একটা কি? ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম পেশি আর একটা কি? ইন্টারকোস্টাল পেশি। তাহলে ডায়াফ্রাম পেশি কোথায় অবস্থান করে? বক্ষ গহ্বর এবং কি উদর গহ্বরের মাঝে। আর ইন্টারকোস্টাল পেশি কোথায় অবস্থান করে? পরশুকার মাঝে অবস্থান করে। দেখো আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না বলো? এই সমস্ত যে প্রক্রিয়া এটা কিন্তু শুধুমাত্র ফুসফুস অথবা পেশি দ্বারাই সম্পূর্ণ হয় না, এটা আমাদের মস্তিষ্কের স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা জানি যে আমাদের মস্তিষ্কের পার্ট হলো 3টা। কয়টা? 3টা। কি কি বলো দিনি সবাই? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা কি? পশ্চাৎ মস্তিষ্ক, তাই না বলো? শোনো খুব ভালো করে মাথায় রাখবা। এখন সবাই একটা পেজ নাও এবং হেডিং দিবা প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ।
স্নায়বিক নিয়ন্ত্রণ। আগে বুঝে নাও, দেখো মস্তিষ্কের এই যে অংশ, এই অংশটার নাম হলো মেডুলা অবলঙ্গটা। নাম কি? দেখো যদি বলে আমাদের মস্তিষ্কের কোন জায়গা থেকে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, তাহলে কোনটা হবে? মেডুলা অবলঙ্গটা। ক্লিয়ার পর্যন্ত? মেডুলা অবলঙ্গ। শোনো, এই মেডুলা অবলঙ্গটা হতে দুইটা স্নায়ু বের হয়। কয়টা? দুইটা। দেখো একটা স্নায়ু এই যে দেখো এইভাবে পাঁজরের মাঝে যে পেশিগুলো আছে সেখানে উদ্দীপনা নিয়ে আসতেছে। এটার নাম কি? ইন্টারকোস্টাল পেশি। খুব ভালো করে মাথায় নেবা, ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ুটা উদ্দীপনা বহন করে নিয়ে আসে এটার নাম হলো ইন্টারকোস্টাল স্নায়ু। এটার নাম কি? ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু। অপর দিকে দেখো আরেকটা স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে যাচ্ছে মধ্যস্থতা অথবা কি ডায়াফ্রাম পেশিতে, আর এই স্নায়ুটার নাম হলো ফ্রেনিক স্নায়ু। ফ্রেনিক স্নায়ু। শোনো তাহলে আমাদের মস্তিষ্কের কোন জায়গা থেকে এটা নিয়ন্ত্রিত হয় বলো? মেডুলা অবলঙ্গটা হতে। ক্লিয়ার? কয়টা স্নায়ু বের হয়? দুইটা স্নায়ু। একটা হলো ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা কি? ফ্রেনিক স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল পেশিতে যায়, আর ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রাম অথবা কি বলেছি মধ্যস্থতাতে যায়। এবং এখানে যে কি কি ঘটনা ঘটে আমি একটা রেখাচিত্র তোমাদের জন্য লিখে রেখেছি, এর মাধ্যমে আমি তোমাদের বোঝাবো এবং তোমাদেরকে এটা লিখতে হবে। নাও হেডিং দাও, প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমের স্নায়বিক নিয়ন্ত্রণ। প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রমের কোন নিয়ন্ত্রণ? স্নায়বিক নিয়ন্ত্রণ। দেখো আমি তোমাদের এখনই পড়াবো বিষয়টা এবং এখনই তোমাদেরকে আমি ধরবো ইনশাল্লাহ। এই যে দেখো আমি যে কথাগুলো এখান থেকে লিখে দিব তোমরা এইভাবে এই কথাগুলো সুন্দর করে লিখতে হবে। দেখো মস্তিষ্কে তাহলে কি থাকে বলো? প্রশ্বাস কেন্দ্র কোন জায়গাটায় থাকে? মেডুলা। মেডুলা অবলঙ্গাটা, তাই না বলো? অবলঙ্গাটা। শোনো এখান থেকে কয়টা স্নায়ু বের হয়? দুইটি। একটা হলো ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা কি ফ্রেনিক স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু কোথায় নিয়ে যায় উদ্দীপনা? তাহলে এ উদ্দীপনা কোথায় নিয়ে যাচ্ছে বলো? উদ্দীপনা নিয়ে যায় ইন্টারকোস্টাল পেশিতে। পেশিতে যাওয়ার পরে পেশিগুলো কি হয়? সংকোচিত হয়, সংকোচন ঘটে। কি হয়? সংকোচন ঘটে। খেয়াল করো, সংকোচন ঘটার কারণে পরশুকাগুলো উপরের দিকে উঠে যায়। কোন দিকে উঠে যায়? উপরের দিকে উঠে যায়। এখন তুমি বলো উপরের দিকে যদি উঠে যায় তাহলে আমাদের বক্ষের সম্মুখ এবং পশ্চাৎ ব্যাস বৃদ্ধি পাবে কি পাবে না বলো? পাবে। অপর দিকে খেয়াল করো, ফ্রেনিক স্নায়ু উদ্দীপনা কোথায় নিয়ে যায়? এখানেও মধ্যস্থতাকে কি করে? সংকুচিত করে। সংকুচিত হয়ে মধ্যস্থতা নিচের দিকে নেমে যায়। কোন দিকে নেমে যায়? তাহলে নিচের দিকে নেমে গেলে বক্ষের ব্যাস কি লম্বভাবে বৃদ্ধি পাবে না বলো তো? এখন দেখো উভয়ের ব্যাস বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বক্ষের ব্যাস বৃদ্ধি পাবে কি পাবে না বলো? পাবে। বক্ষের ব্যাস যদি বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পাবে কি পাবে না বলো? বক্ষের মধ্যে কি আয়তন বৃদ্ধি পাবে না? এই বক্ষের মধ্যে আয়তন যখন বৃদ্ধি পায় আমি তোমাদের একটা সূত্র বলি, দেখো ভি ব্যস্ত অনুপাতিক 1/p। আয়তন যখন বৃদ্ধি পায় তখন কি কমে যায়? চাপ কমে যায়। তাহলে এখানে মানে বক্ষে কে থাকে? ফুসফুস থাকে। তাহলে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরার উপরে কি চাপ কমে যায়, ফুসফুসের উপর কি চাপ কমে যায় এবং ভিতরেও কি চাপ কমে যায়, যার ফলে অক্সিজেন সহজেই নাসার অন্ধ্রপথে কোথায় প্রবেশ করে? ফুসফুসের ভিতরে প্রবেশ করে। আর এভাবে তাহলে কি সম্পূর্ণ হয়? প্রশ্বাস সম্পন্ন হয়। তোমরা এখন লিখিও না, আমি লেখার টাইম দিব,
আগে বোঝো জিনিসটা। তুমি জানো প্রশ্বাস, প্রশ্বাস মানে প্রশ্বাস যদি পারো তাহলে নিঃশ্বাস তুমি অটোমেটিক্যালি পারবা। দেখো প্রথম যে কথাটা বলবা, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম আমাদের মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা থেকে নিয়ন্ত্রিত হয়। বলবা যে মেডুলা অবলঙ্গটা থেকে দুইটা স্নায়ু বের হয়, একটা হলো ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা কি ফ্রেনিক্স স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা ইন্টারকোস্টাল পেশিতে যায়, পেশিগুলো সংকুচিত হবার কারণে পরশুকাগুলো উপরের দিকে উঠে যায়, উপরের দিকে কি উঠে যায় এবং বক্ষের সম্মুখ পশ্চাৎ ব্যাস বৃদ্ধি পায়। অপরদিকে ফ্রেনিক্স স্নায়ু যখন উদ্দীপনা মধ্যস্থতাতে নিয়ে যায়, মধ্যস্থতা কোন দিকে নেমে যায়? নিচের দিকে নেমে গেলে বক্ষের লম্বভাবে ব্যাস বৃদ্ধি পায়। উভয়ের ব্যাস বৃদ্ধি পাওয়ার কারণে বক্ষের ব্যাস বৃদ্ধি পায়। বক্ষের ব্যাস বৃদ্ধি পাইলে বক্ষের আয়তনও বৃদ্ধি পায়। বক্ষের আয়তন বৃদ্ধি পাইলে ফুসফুসের আবরণ অথবা অর্থাৎ প্লুরাল উপরে চাপ কমে যায়, ফুসফুসের মধ্যে চাপ কমে যায়, সহজে আমরা অক্সিজেন কি করতে পারি? গ্রহণ করতে পারি। আর এভাবে প্রশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়। দেখো তোমাদের আর একটা চিত্র দেখাই, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। খেয়াল করো এখানে কি লেখা আছে? ইন্সপিরেশন, তাই না বলো? আর এটা কি? এক্সপ্রেশন। ইন্সপিরেশন শব্দের অর্থ হলো অক্সিজেন গ্রহণ, তুমি খেয়াল করবা। আর এক্সপ্রেশন মানে হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এই যে দেখো যখন অক্সিজেন গ্রহণ করতেছে তখন ফুসফুসের একটা আকৃতিগত একটা পরিবর্তন হয়েছে। ফুসফুস আকৃতিগতভাবে কী হয়ে গেছে বলো তো? বড় হয়ে গেছে। মধ্যচ্ছদা কোন দিকে নেমে গেছে? নিচের দিকে নেমে গেছে। যখন এক্সপ্রেশন হচ্ছে তখন দেখো তো ফুসফুস ছোট হয়ে গেছে আর মধ্যস্থতা কি? এখন তুমি আমাকে বলো তাহলে এই যে ফুসফুস বড় হয়ে আছে তার মানে কি এর মধ্যে চাপ কি আছে? কম আছে। আর কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে যাচ্ছে ফুসফুসের মধ্যে চাপের পরিমাণ কি? বৃদ্ধি পাচ্ছে। তাহলে অক্সিজেন গ্রহণ অর্থাৎ প্রশ্বাস, মানে প্রশ্বাস যেভাবে সম্পূর্ণ হয় নিঃশ্বাস তার উল্টাভাবে সম্পূর্ণ হয়। ক্লিয়ার? এইবার দেখো তুমি যখন এই চিত্রটা দেখো, যখন ইন্সপিরেশন তখন দেখো মধ্যস্থতা কোন দিকে নেমে যাচ্ছে? নিচের দিকে। আর এক্সপ্রেশনের সময় কি? উপরের দিকে উঠে যাচ্ছে। এইবার দেখো আরেকবার দেখাই আমি, যখন প্রশ্বাস সম্পূর্ণ হয়ে যায় তখন ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে আর কোনো উদ্দীপনা ইন্টারকোস্টাল পেশিতে যায় না। অপরদিকে ফ্রেনিক্স স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা মধ্যস্থতাতে যায় না, যার ফলে পরশুকা উপরের দিকে উঠে গেছিল, এখন কি হয়ে যাবে? পেশিগুলো প্রসারিত হয়ে যায়। এখানে সংকুচিত হয়ে গেছিল, এখন কি হবে? প্রসারিত হয়ে যায় এবং পরশুকাগুলো নিচের দিকে নেমে যায়। অপরদিকে মধ্যস্থতা উপরের দিকে উঠে যায়। তোমরা চিত্র দেখেছ? যার ফলে বক্ষের ব্যাস কি হ্রাস পাবে কি পাবে না বলো? তাহলে বক্ষের ব্যাস হ্রাস পায় এবং বক্ষের আয়তন কি হ্রাস পাবে কি পাবে না বলো? তুমি জানো যে বয়েলের সূত্র অনুসারে আয়তন যখন কমে তখন চাপ কি? বৃদ্ধি পায়। অর্থাৎ ফুসফুসের আবরণ, ফুসফুসের মধ্যে চাপ বৃদ্ধি পায়। সেই চাপের ফলে কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুস হতে শ্বাসনালী হয়ে নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে ফিরে যায়। আর এভাবে নিঃশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়। আমার কথা কি তোমাদের বোঝাইতে পারছি? এ দেখো আরেকবার বলি, খেয়াল করো। প্রশ্বাস কার্যক্রম কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়? মস্তিষ্ক। তুমি আগে প্রশ্বাস শেখো। দুইটা স্নায়ু বের হলো, একটা হলো ইন্টারকোস্টাল স্নায়ু আর একটা কি? ফ্রেনিক্স স্নায়ু। ঠিক আছে তো? ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা ইন্টারকোস্টাল পেশিতে যায়, পেশি কি হয়? সংকুচিত হয়, যার ফলে পরশুকাগুলো উপরের দিকে উঠে যায়। অপরদিকে ফ্রেনিক্স স্নায়ু উদ্দীপনা মধ্যস্থতাতে নিয়ে যায় এবং মধ্যস্থতা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়। উভয়ের ব্যাস বৃদ্ধি পাওয়ার কারণে বক্ষের ব্যাস বৃদ্ধি পায়, বক্ষের আয়তনও বৃদ্ধি পায়। কিন্তু
আয়তন বেড়ে গেলে কি কমে যায়? চাপ কমে যায়। ফুসফুসের আবরণ, ফুসফুসের মধ্যে চাপ কমে যাওয়ার কারণে সহজে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করতে পারি, আর এভাবে প্রশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়। অপরদিকে প্রশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মস্তিষ্কের মেডুলা থেকে ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে আর কোনো উদ্দীপনা ইন্টারকোস্টাল পেশিতে যায় না, যার ফলে পেশিগুলো কি হয়? প্রসারিত হয় এবং পরশুকা কি নিচের দিকে নেমে যায়। আর মধ্যচ্ছদাতে কোনো উদ্দীপনা না গেলে এ সংকুচিত হওয়ার পরিবর্তে প্রসারিত হয় এবং মধ্যচ্ছদা নিচের দিকে নেমে না গিয়ে এখন কি উপরের দিকে উঠে যায়, যার ফলে বক্ষের ব্যাস হ্রাস পায় এবং আয়তনও হ্রাস পায়। ফুসফুসের আবরণ, ফুসফুসের মধ্যে চাপ বেড়ে যায়, যেই চাপের ফলে কার্বন ডাইঅক্সাইড নাসার অন্ধ্রপথে বায়ুমণ্ডলে বের হয়ে যায়, আর এভাবে নিঃশ্বাস ক্রিয়া সম্পূর্ণ হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।